স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। অর্থনীতির আকারের তুলনায় দেশে ব্যাংকের সংখ্যা বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে এই খাতে বাড়ছে অনিয়ম। শৃঙ্খলা ফেরাতে ব্যাংকগুলোকে একীভূত করার পরামর্শ দিয়েছেন তারা। এই জন্য আইন সংশোধনের তাগিদ তাদের। আজ আমরা আলোচনা করবো ব্যাংকিং খাত নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএম এর অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী এবং সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি ছোট্ট প্রতিবেদন। তালিকায় সবশেষ যোগ হয়েছে সীমান্ত ব্যাংক। সংখ্যা দাঁড়ালো ৫৭-তে। ব্যাংক বাড়লেও কমছে না ঋণের সুদহার, উল্টো বেড়েই চলেছে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। বিআইবিএম আয়োজিত সেমিনারে বিশ্লেষকরা বলেন, ব্যাংক খাতে সুষম প্রতিযোগিতার অভাব রয়েছে। খেলাপি ঋণ বাড়ায় উদ্বেগ জানান তারা। How are we deciding the interest rates? এবং এই ইন্টারেস্ট রেট নির্ধারণ প্রক্রিয়ায় আর ব্যাংকার্স colluding? Is there collusion? তো সেইখানে তো রেগুলেশনের একটা ভূমিকা আছে to ensure proper competition in the industry. শৃঙ্খলা ফেরাতে দুর্বলগুলোকে এগিয়ে থাকা ব্যাংকের সাথে একীভূত করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। মার্জার একুইজিশন শুধু খালি খারাপ কাজের জন্য, মার্জার একুইজিশন ভালোর জন্য হয়। সুতরাং সেই কারণে মার্জার একুইজিশন, অ্যাবজর্পশন, অ্যামালগামেশন এই চারটি এরিয়াকে এক করে ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যাজ ওয়েল এজ কোম্পানি ল ধারা পরিবর্তন আনার চেষ্টা হয়েছে। সেমিনারে অর্থ ঋণ আদালতে মামলা জট কমাতে বিশেষ বিচারক নিয়োগের প্রস্তাব দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। অর্থঋণ আদালতে যেসব বিচারক আছেন তাদের অন্য মামলার বিচার কাজও করতে হয়, ফলে তারা অর্থঋণ মামলায় বেশি মনোযোগ দিতে পারেন না। এ কারণে মামলা জট বেড়েই চলেছে। মামলার নিষ্পত্তির হার সন্তোষজনক নয়। বিশ্লেষকরা বলছেন, দিন দিন কমছে আমানতের সুদহার। এতে ব্যাংকে সঞ্চয়ের আগ্রহ হারাবে গ্রাহক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব ফারুক মঈনুদ্দিন এবং জনাব মহিউদ্দিন সিদ্দিকী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব মঈনুদ্দিন, প্রথমে আপনার কাছে প্রশ্ন করছি যে একজন ব্যাংকার হিসেবে আপনার কি মনে হয় অর্থনীতি আকারের তুলনায় কি আমাদের ব্যাংকের সংখ্যা বেশি? আমি একজন ব্যাংকার হিসেবে তো বটেই, আমি একজন সচেতন নাগরিক হিসেবে কিংবা ব্যাংকিং এবং অর্থনীতি নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করি, এটা বলার অপেক্ষা রাখে না যে আমরা তুলনামূলকভাবে আমাদের ব্যাংকের সংখ্যা অর্থনীতির আকারে বেশি। আচ্ছা, কিন্তু ব্যাংকের সংখ্যা বেশি থাকলে কি যারা কাস্টমার আছেন তাদের কি আরো সুবিধা হবে না? আমি বলতে চাচ্ছি প্রতিযোগিতা আরো বাড়বে না, আরো ভালো না? এইখানের মধ্যে একটা বিষয় আছে। বিষয়টি হচ্ছে ব্যাংকগুলো আমাদের কাস্টমারের কোথায় দরকার, যেখানে আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি, অনেক বেশি লোকের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু আমাদের প্রবণতাটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক যদি বাধ্য না করতো তাহলে প্রত্যেকটা ব্যাংক মূল শহরগুলোতে যেখানে ব্যবসা বাণিজ্য আছে ওখানে ব্রাঞ্চ খুলে বসে থাকতো, অথচ প্রত্যন্ত অঞ্চলের লোকজনকে ব্যাংকিং সার্ভিস পৌঁছানোর জন্য যা করার সেগুলো হয়তো অনেকেই করতো না। কিন্তু এখন সেন্ট্রাল ব্যাংক বাধ্য করছে বলে কিছু কিছু ব্যাংক বাধ্য হয়ে কোথাও কোথাও শাখা খুলছে। তার অর্থই নয় যে এটা ইভেনলি স্প্রেড অল ওভার দ্য কান্ট্রি, তার অর্থ মোটেই এটা নয়। ধন্যবাদ জনাব মঈনুদ্দিন। আমি আপনার ফিরে আসবো। জনাব মহিউদ্দিন সিদ্দিকী, আপনাকে জানতে চাচ্ছি যে বলা হচ্ছে, অনেক বিশ্লেষকরা বলছেন যে ব্যাংকগুলো মার্জ করতে হতে পারে। আমি যদি এইভাবে বলি যে মার্জ কেন হবে? যদি অনেক ব্যাংক সংখ্যা থাকে, অনেক প্রতিযোগিতা হয়, তাহলে কি কাস্টমার এন্ডে তার সুবিধাটা বেশি নিশ্চিত হয় কিনা? ধন্যবাদ। আমি আসলে মনে করি, আমি কিছুটা দ্বিমত পোষণ করছি আমার শ্রদ্ধা সহকর্মীর সাথে। সেটা হচ্ছে আসলে আমাদের ব্যাংকের সংখ্যা যখন কম ছিল তখনও কিন্তু আমাদের এখন যে সমস্যাগুলো দেখছি সেগুলো কিন্তু তখনও ছিল। তখনও বরং 2000 সালের দিকে আমার মনে আছে যে একসময় এনপিএল এর পার্সেন্টেজ কিন্তু ছিল 40%-এর কাছাকাছি। সুতরাং যে সমস্যাগুলো সেগুলো আমাদের আসলে এগুলো আমাদের কালচারের কিছুটা অংশ হয়ে গিয়েছে। সেটা ব্যাংকের সংখ্যার সাথে আসলে সেরকম সরাসরি সম্পর্কিত না। এখন ব্যাংকের সংখ্যা বাড়া মানে আসলে শেষ পর্যন্ত কিছু ব্রাঞ্চ বাড়া। ধরেন আপনার নতুন ব্যাংক যেগুলো আছে সেগুলো তো শেষ পর্যন্ত কিছু ব্রাঞ্চই বাড়ায়। তো এটা এখন বিদ্যমান ব্যাংকের ব্রাঞ্চ বাড়া আর নতুন ব্যাংকের ব্রাঞ্চ বাড়ার মধ্যে আসলে সেরকম খুব বড় ধরনের পার্থক্য আসলে থাকে না। আমরা যদি সামষ্টিক অর্থনীতির উপরে এই প্রভাবটা দেখি, এতে বরং যারা গ্রাহক আছে তাদের কাছে কিন্তু পছন্দের ক্ষেত্রটা বাড়ে। তারা কিন্তু তাদের বিবেচনা মতো তারা বাছাই করতে পারে। কিন্তু এখন একটা বিষয় দেখতে হবে, আসলে এটার কারণে ব্যাংকগুলোর যে প্রতিযোগিতাটা বাড়ছে সেটার কারণে আবার কোনো ব্যাংক অস্থিতিশীল হয়ে যাচ্ছে কিনা বা তার উপর চাপ পড়ছে কিনা। এবং ব্যাংকগুলো যদি আসলে ধরেন একই ফিল্ডে না থাকে বা তাদের মধ্যে যদি দক্ষতার দিক থেকে তারা যদি সমপর্যায়ে না হয়,
তাহলে যেটা হওয়ার কথা, যারা পিছিয়ে পড়বে তারা আসলে মার্কেট থেকে এক্সিট করবে, বা মার্কেট ডিসিপ্লিন থাকতে হবে যাতে করে আপনার দুর্বল পারফরমেন্স নিয়ে বছরের পর বছর যেন একটা ব্যাংক টিকে না থাকতে পারে। আসলে ধন্যবাদ। সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা নেব একটা ছোট্ট একটি বিরতি, 50 সেকেন্ডের বিরতি। আবার ফিরছি আলোচনায়। জনাব মনিরুদ্দিন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা বলছি যে জনাব সিদ্দিকী বলছেন যে ব্যাংকের সংখ্যা বাড়ছে কিন্তু মূল যে সমস্যাগুলো ছিল এখনো সেটা আছে। আমরা যদি বলি এনপিএল এর কথা বলছেন, আমরা কিন্তু আমাদের যদি বলি আমাদের কাস্টমার কি আসলে বাড়ছে, আমাদের অর্থনীতি, আমাদের টাকার পরিমাণ কি আসলে বাড়ছে, ডিপোজিট কি বাড়ছে আসলে? আমরা কাস্টমারের সংখ্যা হয়তো বাড়ছে বিকজ আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে কথা বলছি, কিন্তু এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করে থাকবেন, সেটা হচ্ছে সিদ্দিকী সাহেব ঠিকই বলেছেন, ব্যাংক বাড়া মানে ব্রাঞ্চ বাড়া, তাই তো? কিন্তু এখনকার কনসেপ্টে কিন্তু ব্যাংকগুলো চায় না কাস্টমাররা ব্রাঞ্চে আসুক। তার জন্য সম্পূর্ণ ডিজিটাল সার্ভিস দেওয়া হচ্ছে। ব্যাংকগুলো ডিসকারেজ করে কাস্টমাররা যদি ব্রাঞ্চে না, তাহলে আমি ব্রাঞ্চে কেন ব্রাঞ্চ খুলবো? কেন একটি ব্যাংকের এক্সপানশন হবে যেখানে মোবাইল ব্যাংকিং, মানি ট্রান্সফার প্রত্যেকটা জিনিস ডিজিটাইজড হচ্ছে, ব্রাঞ্চে যেতেই হচ্ছে না, অধিকাংশ সার্ভিস ব্রাঞ্চে যেতে হচ্ছে না। তাহলে একটি ব্রাঞ্চ খোলার, বাড়তি ব্রাঞ্চ খোলার কি যৌক্তিকতা আছে? আমি আরো কিছু আপনি উপাত্ত কিংবা তথ্য দিয়ে বলা যায়, মালয়েশিয়ায় কয়টি ব্যাংক? কোটা দশেক, 6 থেকে 8-10টা ফরেন ব্যাংকিং মিলিয়ে সবকিছু মিলে 800 বিলিয়ন হচ্ছে তাদের জিডিপি সাইজ। তাদের পার ক্যাপিটা জিডিপি হচ্ছে $25,000, জনসংখ্যা লেস দেন 3 crore। গোটা দশেক ব্রাঞ্চ আছে, ওখানে কি আমরা বলবো যে সার্ভিস কম্পিটিটিভ নয়? আচ্ছা, ভারতে 100 কোটির উপরে বেশি জনসংখ্যা, $8.4 ট্রিলিয়ন হচ্ছে তাদের জিডিপি, 6,600 হচ্ছে তাদের পার ক্যাপিটা জিডিপি। ওখানে তো ব্যাংক আমাদের চেয়ে অনেক কম, যদি ওখানে কিছু রিজিওনাল ব্যাংক আছে, অনেক বড় দেশ, কিন্তু স্টিল আপনি যদি সারা দেশে নেটওয়ার্ক ছড়ানো আছে, এরকম ব্যাংকের সংখ্যা বাংলাদেশ থেকে অনেক অনেক কম। তো ধন্যবাদ জনাব সিদ্দিকী, আপনাকে জানতে চাচ্ছি তাহলে আপনারা বলছেন যে আসলে ব্যাংকের সংখ্যা বেশি, আমি ধরে নিতে পারি যে অর্থদেশে অর্থাৎ এত দরকার নেই। তাহলে ব্যাংক ব্যবসা যারা করতে চান, যারা উদ্যোক্তা হতে চান, আমরা দেখি আমাদের এখানে যে ব্যাংক চালু করবার যে লাইসেন্সিং পদ্ধতি, এটা আসলে কি তাহলে কি ভালো না খারাপ? সরকার থেকে আসলে অনুমতি দেওয়া হয় এবং সরকার বিভিন্ন সময় বিভিন্ন কারণ দিয়ে থাকেন, তারা বলছেন যে অর্থনীতির প্রয়োজন। আবার এটাও মনে আছে যে সাম্প্রতিক যে ব্যাংকগুলো আসছে, অর্থমন্ত্রী বলেছিলেন যে রাজনৈতিক কারণে আসলে ব্যাংকগুলোকে অনুমতি দিতে হয়েছে তাকে বা দিয়েছেন। তাহলে এই লাইসেন্স সিস্টেম কেমন হওয়া উচিত? ধন্যবাদ। লাইসেন্সিং আসলে আইনগত দিক থেকে এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভর করে। বাংলাদেশ ব্যাংকে সব দেশেই তাই আসলে। এখানে সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংক মানে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস দেখে, তারপর দূরদর্শিতা রেখে এবং ভবিষ্যতে কি হতে পারে আমাদের আর্থিক খাতের অগ্রগতি বা প্রবৃদ্ধি, এগুলো মাথায় রেখে আসলে লাইসেন্সটা বাংলাদেশ ব্যাংক দেয়। এটা হচ্ছে ম্যাক্রো ফ্যাক্টরস, বাট একই সাথে কিছু মাইক্রো ফ্যাক্টরস আছে, যেমন যারা হবু উদ্যোক্তা, যারা ম্যানেজমেন্টে আসছেন বা যারা ডিরেক্টরস, তাদের কম্পিটেন্সটা কেমন আছে, তারা ফিট এবং প্রপার কিনা, এবং এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা হয় লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে। সুতরাং এখানে আমি বলবো যে এখন আসলে অনেকগুলো বিষয় আমাদের বিবেচনায় রাখতে হবে লাইসেন্স দেওয়ার সময়, এবং এগুলো ইম্পার্শিয়ালি দেখতে হবে, একেবারে নিরপেক্ষভাবে দেখতে হবে। লাইসেন্সটাকে খুব সহজ করা যায় কিনা? আমি যদি বলি কিছু সরকার কিছু ডুজ এন্ড ডোন্টস থাকবে, গাইডলাইন থাকবে, তাহলে যে কোনো একজন ব্যবসা করতে পারেন। আমার তো মনে হয় উল্টো, লাইসেন্স কিন্তু কঠিন করা উচিত, আরো কঠিন করা উচিত। বিকজ ব্যাংক হচ্ছে একটা রেগুলেটেড, ভেরি মাচ রেগুলেটেড। ইট ইজ নট লাইক এনি আদার বিজনেস। অফকোর্স ব্যাংক ইজ এ বিজনেস। ব্যাংক, কোনো ব্যাংকে আমরা অনেক সময় ভুলে যাই যে ব্যাংক একটা চ্যারিটি অর্গানাইজেশন। ব্যাংক আরো 100 জন 1000 জন ব্যবসায়ীর উপরে ব্যবসা করে, সুতরাং ব্যাংক ইজ অ্যাবসলিউটলি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। কিন্তু ব্যাংকের যে রেগুলেশনে যে চলতে হয়, সেটা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে, প্রাইভেট ব্যবসায়িক প্রতিষ্ঠান বলুন, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান অত বেশি রেগুলেশনে কাউকে চলতে হয় না, যেটা ব্যাংকে যেতে হয়। সুতরাং এটি কেন? কারণ এটি জনগণের আমানত নিয়ে তো কারবার করে, সুতরাং এটা লাইসেন্সিং প্রসেস হওয়া উচিত আরো কঠিন। আপনাদের মনে আছে গত যে 5টা ব্যাংক যে লাইসেন্স দেওয়া হলো, যেটাতে আপনি একটু আগে বললেন যে অর্থমন্ত্রী মহোদয় নিজে ক্যান্ডিডলি স্বীকার করেছেন, বলেছিলেন, অকপটে স্বীকার করেছেন রাজনৈতিক বিবেচনায় দেওয়া হচ্ছে। তার আগে সেন্ট্রাল ব্যাংক কিন্তু লাইসেন্স দিতে চায়নি, সেন্ট্রাল ব্যাংক সরাসরি বিরোধিতা করেছিল। আমাদের সেন্ট্রাল ব্যাংক এইখানে তাদের বৈশিষ্ট্য, একটা সেন্ট্রাল ব্যাংকের যে বৈশিষ্ট্য থাকা উচিত সেটা তারা বজায় রেখেছিলেন। কিন্তু যেখানে ক্লিয়ারলি অর্থমন্ত্রী বলেন যে রাজনৈতিক বিবেচনা দেওয়া হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক শত চেষ্টা করেও কিন্তু এই লাইসেন্স ঠেকাতে পারেননি। তো সুতরাং এখন যুক্তি যখন যদি করতেই হয়, তাহলে যুক্তি তো কিছু বের করতে হবে। সেই যুক্তিতে ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছিল। আমরাও জানি এসব যুক্তি খুব বেশি জোরদার যুক্তি ছিল না, কিন্তু আজকে তার প্রমাণ হচ্ছে
প্রায় পত্রিকায় নিউজ আসছে, সেন্ট্রাল ব্যাংকের ইন্সপেকশনে বেরিয়ে আসছে যে সেই যুক্তিগুলো যেগুলো ছিল এই ব্যাংকগুলো দুর্বল ব্যাংক হবে, সেটা প্রমাণিত হচ্ছে তো এখন। অ্যাবসলিউটলি। জনাব মঈনুদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় ছোট্ট একটা বিরতি, সময় হলে ছোট্ট বিরতি, আমাদের সাথে থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খতনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি ব্যাংকিং খাত নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিআইবিএম এর প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী এবং সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন। জনাব ফারুক মঈনুদ্দিন এবং জনাব মহিউদ্দিন সিদ্দিকী, আপনাদেরকে ধন্যবাদ। জনাব সিদ্দিকী, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বিরতি যাওয়ার আগে আমরা কথা বলছিলাম যে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ থাকার পরেও আসলে নতুন বাংলাদেশে কিছু ব্যাংক এসেছিল এবং বলা হয়েছিল যে এগুলো রাজনৈতিক কারণে অনুমতি দেওয়া হচ্ছে। তাহলে কি আপনার কি মনে হয় যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এখনো স্বাধীন নয়? কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা আমাদের এখানে প্রশ্ন সাপেক্ষই। আমরা যদি আসলে আইনি কাঠামো দেখি তাহলে কেন্দ্রীয় ব্যাংকের যতখানি স্বাধীন মনে হয়, প্রকৃতপক্ষে আমরা দেখি না কেন্দ্রীয় ব্যাংক ততখানি স্বাধীন। যখনই কেন্দ্রীয় ব্যাংক কোনো কঠিন সিদ্ধান্ত নিতে চায় বা নেয়, তখনই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উপর নানা রকম চাপ আসে এবং কেন্দ্রীয় ব্যাংকের বেশ কিছু নীতিমালা আমরা দেখেছি, বিশেষ করে লোন ক্লাসিফিকেশন যে নীতিমালাগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আমরা এমনও দেখেছি একটা নীতিমালা প্রণয়ন করার পরে 3 মাস বা 6 মাসের মধ্যেই আবার কেন্দ্রীয় ব্যাংকে সেটা পরিবর্তন করতে হয়েছে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা সবসময় এমন হওয়া উচিত সেটা যেন খুব দ্রুত পরিবর্তন না করতে হয়, তাতে করে আসলে একটা অস্থিতিশীলতার সৃষ্টি হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে এবং কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তিও খানিকটা নষ্ট হয়। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা, কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থা যেগুলো করছে কেন্দ্রীয় ব্যাংক, সেগুলোর ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের পুরোপুরি স্বাধীনতা থাকা উচিত। কিন্তু আমার মনে হয় না যে আসলে আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট পরিমাণে স্বাধীন। অর্থাৎ ফলাফল বিচার যদি আমরা করি এবং আমরা তখন প্রশ্ন জাগে বা সন্দেহ জাগে কেন্দ্রীয় ব্যাংক আসলে স্বাধীন কিনা। এই স্বাধীনতা নিশ্চিত করতে হলে কি করা উচিত? কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার ব্যাপারে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকারদের সক্ষমতা বাড়ানো। সক্ষমতা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রথমে তো নিশ্চয়ই সক্ষমতা থাকতে হবে এবং যথেষ্ট পরিমাণে ধারণা, তাদের প্রফেশনাল ক্যাপাসিটি এগুলো তো থাকতেই হবে। এবং তারপর হচ্ছে এটা আসলে কেন্দ্রীয় ব্যাংকের একটা মানে সিদ্ধান্তই নিতে হবে যে আমরা কি মাত্রায় আসলে আমরা একসাথে একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কিভাবে আমরা আমাদের স্বাধীনতাটা প্রয়োগ করব। সুতরাং কেউই আসলে কেন্দ্রীয় ব্যাংকে বলে দিবে না যে আপনারা আজকে থেকে স্বাধীন। ইনফ্যাক্ট এটা কেন্দ্রীয় ব্যাংকেরই দায় বর্তাবে যে তারা তাদের স্বাধীনতা তাদেরকেই প্রমাণ করতে হবে। প্রতিষ্ঠানের দায়িত্ব তার স্বাধীনতা নিশ্চিত করা, নিশ্চিত করা আসলে। হ্যাঁ, ধন্যবাদ। জনাব মঈনুদ্দিন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা বলছি অনেকগুলো ব্যাংক, এখন বলা হচ্ছে 57টি ব্যাংক এই মুহূর্তে, এবং অনেকেই বলছি আমরা আনহেলদি প্রতিযোগিতা দেখা যাচ্ছে বাজারে। আমি শুধুমাত্র অনেক ক্ষেত্রেই আমি যদি শুধু উদাহরণ দেই যে আমানত সংগ্রহের ক্ষেত্রেই কেমন আনহেলদি আসলে আনহেলদি প্রতিযোগিতা হচ্ছে, এটা ঠিক। আপনি যেমন আমানত সংগ্রহের কথা বলছেন, আপনার ব্যাংক একটা ইকোনমি ওভার ব্যাংক কিনা সেটা কিন্তু এই হেলদি প্রতিযোগিতা দিয়ে বোঝা যায়। যখন ব্যাংকগুলা আমানত মানে ডিপোজিটের জন্য হাই রেট ডিক্লেয়ার করবে, লোনের জন্য কম রেট, এই প্রতিযোগিতা যখন হয়, দ্যাট ইজ অলসো অ্যান ইন্ডিকেটর যে ওয়েদার এ কান্ট্রি অর এন ইকোনমি ইজ ওভার ব্যাংকড। সুতরাং আনহেলদি কম্পিটিশন, আমরা যারা ব্যাংকিংয়ে আছে, আমরা যারা নিজেরা প্র্যাকটিসিং ব্যাংকার, আমরা বুঝতে পারি আনহেলদি কম্পিটিশন। আবার অনেক ক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে একটু স্বস্তিও পাই। মনে করেন কোনো একটা ব্যাংকের একজন কাস্টমার খুব বেশি ভালো পারফর্ম করছে না, আমরা তো তাকে বলে যে ভাই এখানে মনে হয় আপনি মনে পারবেন না, লোন টোন বাড়বে না, আপনি অন্য কোথাও দেখেন। নতুন ব্যাংকগুলো একটু ইজি হয় ওনার জন্য। এখানে একটা বিষয় আছে, সেন্ট্রাল ব্যাংকের কথা যে বলছিলেন যে ব্রাঞ্চ খোলা, আমি প্রথমে ব্রাঞ্চ খোলা নিয়ে কথা বলছিলাম। রাইট, সেন্ট্রাল ব্যাংকের কিন্তু নির্দেশনা আছে রুরাল ব্রাঞ্চের জন্য কত খরচ করা যাবে একটা ব্রাঞ্চ। হ্যাঁ, কিন্তু নতুন এবং এই প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোতে দেখা যায় ব্রাঞ্চগুলো খুব জাঁকজমকপূর্ণ হয়। রাইট, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখানে একটা ডিলেমা আছে, সেটা হচ্ছে আমরা গ্রামে ব্রাঞ্চ খুলতে বলছি সাধারণ মানুষের নাগালের মধ্যে ব্যাংকগুলো পৌঁছানোর জন্য। সুতরাং গ্রামের ব্রাঞ্চ হবে একটু অনাড়ম্বর, রাইট, নিরাভরণ, কম ডেকোরেশন হবে, তাই না? ইট ইজ অলমোস্ট লাইক দ্যাট। আমি একটা কথা প্রায় সময় বলি, সেটা হচ্ছে যে আমরা জানি ভারতের গান্ধীজি উনি কিন্তু থার্ড ক্লাসে ভ্রমণ করতেন। হ্যাঁ, উনি অলওয়েজ থার্ড ক্লাসে ভ্রমণ করতেন, কিন্তু এটা নিয়ে আবার একটু কৌতুক করে বলা হতো, ইট ইজ অলওয়েজ ভেরি এক্সপেন্সিভ টু কিপ বাপুজি ইন পভার্টি। কারণ থার্ড ক্লাসে ভ্রমণের আগে ওটাকে স্টেরিলাইজ করতে হইতো। হ্যাঁ, স্টেরিলাইজ করতে খরচ বেড়ে যেত। আমাদের গ্রামের ব্রাঞ্চগুলো কিন্তু এক্স্যাক্টলি এরকমই। আমি গ্রামের লোকের কাছে পৌঁছানোর জন্য একটি কম খরচে বানানোর জন্য সেন্ট্রাল ব্যাংক বলে দিয়েছে 1,500 টাকা পার স্কোয়ার ফিট বেশি খরচ করা যাবে না। কিন্তু সেটা আসলে অনেক ক্ষেত্রে মানা সম্ভব হয় না, কিন্তু মানা হচ্ছে না। তো
তো সুতরাং এই ব্যাপারটার মধ্যে ওই জিনিসটাই আছে, আমি গ্রামের গরিব লোকের কাছে পৌঁছাচ্ছি কিন্তু খুব জাঁকজমকপূর্ণ একটা ব্রাঞ্চ দিয়ে। সেটা নয়, যে এটা অনেকেই বলছেন যে আসলে ব্যাংকগুলোকে বাহুল্য খরচ করছে কিনা সেটাও আসলে দেখা উচিত, Yes, yes. সেটা নিশ্চয়ই হওয়া উচিত না। ধন্যবাদ জনাব সিদ্দিক। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যখন বলছেন কেন্দ্রীয় ব্যাংকের অনেক নির্দেশনাই হয়তো তারা সরকারের দিক থেকে হয়তো তারা হয়তো অনেক সময় আমি বলবো যে তাদের পরামর্শ হয়তো সরকার শুনছেন না, এটা হতে পারে, কিন্তু তাদের পরামর্শ কি শিডিউল ব্যাংকগুলো কি শুনছে? আমি যদি বলি স্প্রেডের কথা বলি, বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে বা আশা করা হচ্ছে যে স্প্রেড থাকবে 5%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা কিন্তু থাকছে না। অনেক ব্যাংক অনেক বেশি নিচ্ছে। তো তাহলে এইখানে কেন্দ্রীয় ব্যাংক তার ক্ষমতা কিভাবে এক্সারসাইজ করছে কিভাবে? কেন্দ্রীয় ব্যাংক আসলে সবকিছু সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে করে তা না। কেন্দ্রীয় ব্যাংক মরালাইজেশনের মাধ্যমে কিন্তু অনেক কিছু বলে, এবং উন্নত দেশে আপনি দেখবেন রিজার্ভ ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যখন কোনো পাবলিক ফোরামে কোনো একটা বক্তব্য দেয়, ওটার কিন্তু একটা প্রভাব কিন্তু অন্যান্য ব্যাংকগুলোর উপর পড়ে। সুতরাং এই কেন্দ্রীয় ব্যাংকের এই যে স্প্রেড রিলেটেড যে নির্দেশনা, এটা অনেকটা ধরেন মরালাইজেশন, এটা করা উচিত। কেন্দ্রীয় ব্যাংক মনে করে আমাদের দেশের স্বার্থে এটা করা উচিত। এখন এটা ব্যাংক শুনবে কি শুনবে না, এটা ব্যাংকের উপর নির্ভর করে। এখন আসলে অনেক ক্ষেত্রে আমাদের ব্যাংকগুলো খুব স্বল্প মেয়াদে তাদের বিজনেস মোটিভ নিয়ে কাজ করে। দীর্ঘমেয়াদে আমাদের গ্রোথটা কেমন হতে পারে, বা আমাদের আসলে আমাদের ফিউচার গ্রোথটা কেমন হতে পারে, আমাদের পটেনশিয়ালটা কোথায়, ব্যাংকের নিজেদের যে একটা ধরেন ইন্টারনাল ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ থাকার কথা, এটা কিন্তু আসলে ব্যাংক করে না, এবং না করার কারণে কিন্তু আমরা দেখেন আমরা যে পটেনশিয়ালটা আমাদের আছে সেটা কিন্তু আমরা রিচ করতে পারছি না। সুতরাং এটা আমার যেটা মনে হয় যে এটা আসলে ব্যাংকেরই বোঝা উচিত যে সেন্ট্রাল ব্যাংক যেটা বলছে সেটা তাদের জন্য তাদের স্বার্থেই করা উচিত। এটা সেন্ট্রাল ব্যাংক তার স্বার্থে বলছে না, এটা ব্যাংকের স্বার্থেই করছে। সবাই চায় যে আসলে সুদের হারটা কমে যাক, এবং কেন্দ্রীয় ব্যাংকও সেই রকম তার নীতি নির্ধারণী হার নির্ধারণ করে এবং আশা করে, এবং বিভিন্ন সময় নির্দেশনা বলবো না, তারা পরামর্শ দেয়। নির্দেশনায় আছে, পরামর্শের নির্দেশনায় থাকে। কিন্তু- যে আপনি যেমন 5% বললেন, এটা নির্দেশনা আসছে। এখন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু আমি বলছিলাম কেন্দ্রীয় ব্যাংকই যেহেতু মার্কেট ইকোনমি, কেন্দ্রীয় ব্যাংকে বলতে পারে যে কমাতে হবে। এটা বলেন ওনারা যে আমি মার্কেটে সেটাই কোনো বলছি। বলা যায় না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এক সেটাই বলছি। ধরনের পরামর্শ নির্দেশনা মানে কিন্তু এই যে আইন করে দেওয়া না। আইন করে। But নির্দেশনা গাইডলাইন্স থাকতেই পারে। Right. এখন কথা হচ্ছে এটার মধ্যে আমার কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি স্প্রেডটা কিভাবে ক্যালকুলেট করবেন, কারণ একটি ব্যাংকের অনেকগুলো প্রোডাক্ট থাকে। মনে করেন হাইয়েস্ট রেট হচ্ছে ক্রেডিট কার্ড, হাইয়েস্ট রেট হচ্ছে ক্রেডিট কার্ড, রাইট? সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট যেটা নয়, আনসিকিউরড লোনে যে ক্রেডিট কার্ড যেটা আনসিকিউরড লোন, দ্যাট ইজ অলসো লেন্ডিং খুবই স্বাভাবিক, ভেরি হাই। Very high. আবার আপনি মনে করেন 9%, 8.5% তো ব্যাংকগুলো দিচ্ছে। এখন আপনি এভারেজ করলে আসলে 5% থাকছে কি থাকছে না, ইট ডিপেন্ড। কারণ আপনার এটার উপরে ওয়েট দিতে হবে, মানে কোনটাতে আউটস্ট্যান্ডিং কত, বেশি রেটে আউটস্ট্যান্ডিং কত, কম আচ্ছা। রেট। সুতরাং এটা একটা জটিল পদ্ধতি আছে ইয়ে করার জন্য। এটা এক বাক্যে বলা যায় না যে স্প্রেডগুলো অনেক বেশি। তবে আমরা নিশ্চয়ই আশা করবো হয়তো স্প্রেডের সংখ্যা সত্যি যৌক্তিক হারে কমে যেতে পারে। জনাব ফারুক মঈনুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহিউদ্দিন সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।